আছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মেডিকেল কলেজের সম্মানিত অধ্যাপক, আমাদের সাদুল্লাপুর পলাশবাড়ী আসনের সম্মানিত এমপি পদপ্রার্থী জনাব অধ্যাপক মইনুল হাসান সাদিক ভাই, জনাব অধ্যাপক ডক্টর মইনুল হাসান সাদিক ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। 8 নম্বর এবং 9 নম্বর ওয়ার্ডের জামালপুর ইউনিয়নের আজকের এই সমাবেশ, কর্মী সমাবেশ এখন, কিন্তু এটা জনসমাবেশ ছিল, এটা ভালোবাসার সমাবেশ ছিল, এটা ভালোবাসার প্রকাশের এবং আমার প্রতি আপনাদের আস্থা বিশ্বাসের সমাবেশ ছিল। আমি আপনাদের সামনে হাজির হয়েছি কোন নেতা হিসেবে নয়, আমি আপনাদের সামনে হাজির হয়েছি আপনাদের এলাকার সন্তান হিসেবে, আপনাদের প্রতিবেশী হিসেবে, আপনাদের ভাই হিসেবে, আপনাদের বন্ধু হিসেবে, আপনাদের আত্মীয় হিসেবে, আপনাদের স্বজন হিসেবে, আপনাদের সেবক হিসেবে। আমি দীর্ঘ 30 বছর চিকিৎসা সেবার সঙ্গে যুক্ত এবং এই দীর্ঘ 40 বছর এবং এই 40 বছরে আমি লক্ষাধিক মানুষের সাদুল্লাপুর এবং পলাশবাড়ির মানুষের চিকিৎসা সেবা দিয়েছি। এই এতদিন সেবা করার পরেও আমার যে অনুভূতি হয়েছে সেটি হচ্ছে, আমি যদি আরো, আল্লাহ তাআলা আমাকে 40 বছর আয়ু দান করেন, আমি যদি আরো 1 লক্ষ মানুষের চিকিৎসা সেবা দেই, তারপরেও এই সাদুল্লাপুর এবং পলাশবাড়ির এলাকার মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হবে না। আমাকে কষ্ট দেয়, যেমন রোগাক্লিষ্ট মানুষের চেহারা আমাকে যেমন কষ্ট দেয়, তেমনি আমার এলাকার গরিব দারিদ্র্যক্লিষ্ট মানুষের মুখ আমাকে কষ্ট দেয়। আমি সেই অনুভব থেকে রাজনীতি করি এবং আগামী দিনে নির্বাচনের প্রাক্কালে দুটি গভীর বিবেচনা মানুষের সামনে আসে। একটি হচ্ছে দলীয় বিবেচনা, একটি হচ্ছে প্রার্থীর বিবেচনা। এই দুটি বিবেচনাকে সামনে রেখে মানুষ তার ভোট কাকে দেবে সেটি নির্ধারণ করে। প্রথমে আমার দলের কথা বলি। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন কর্মী এবং আমার দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যে মানুষটার কথা এই তরুণ প্রজন্মরা ভুলতে বসেছে, তরুণ প্রজন্মের আপনাদের মুরব্বী যারা আছেন তারা সবাই তাকে চেনেন, তার সম্পর্কে ভালো জানেন, অনেকে দেখেছেন, অনেকে হ্যান্ডশেক করেছেন, কিন্তু এই তরুণ প্রজন্ম দীর্ঘ 17 বছর শহীদ জিয়াকে বাংলাদেশ থেকে মুছে ফেলার চেষ্টা হয়েছে। শহীদ জিয়া হচ্ছে সেই ব্যক্তি যিনি প্রথম সামরিক বাহিনীর একজন বাংলাদেশের ইতিহাসে যিনি ঘোষণা করেছিলেন উই রিভল্ট, তিনি শহীদ জিয়া। শহীদ জিয়া হচ্ছে সেই ব্যক্তি যখন বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের প্রধান নেতা শেখ মুজিবুর রহমান 25শে মার্চের কালো রাত্রে বর্বর পাক বাহিনী যখন বাংলাদেশের নিরস্ত্র মানুষের উপর ঝাঁপিয়ে পড়েছিল, নির্বিচারে গণহত্যা করছে, ধর্ষণ প্রক্রিয়া অব্যাহত আছে, সেরকম সময়ে আওয়ামী লীগের তাজউদ্দিন আহমেদ সহ ছাত্র নেতা তার কাছে গিয়ে বলছে যে লিডার চলেন ভারতে চলে যাই। তিনি অস্বীকার করেছেন, তোরা আমাকে বিচ্ছিন্নতাবাদী বানাতে চাস, আপনি বলে যে আমাদেরকে একটা ঘোষণা দিয়ে যান, আপনি স্বাধীনতার ঘোষণা, না সেটাও দেওয়া সম্ভব হবে না। তিনি তখন সুটকেস গুছাচ্ছেন, পাক বাহিনী কখন আসবে তিনি আত্মসমর্পণ করবেন, বলে অন্তত একটা চিরকুট লিখে দিয়ে যান স্বাধীনতার ঘোষণাপত্র, যেটা আমরা মানুষের কাছে বলতে পারবো। তিনি বিচ্ছিন্নতাবাদী হওয়ার ভয়ে সেটাও অস্বীকার করেছেন। এইরকম একটি সময় মানুষ যখন দিশেহারা, হতবিহ্বল, কি করবে মানুষ, দিক বিদিক ছুটাছুটি করছে, নিরাপদ আশ্রয়ের খোঁজে, নিজের যান বাঁচানোর জন্য মানুষ ঢাকা থেকে পালাচ্ছে, ভারতের দিকে ছুটছে, নারী পুরুষ শিশু সব মানুষ বাড়িঘর ছেড়ে পালিয়ে যাচ্ছে ভারতের দিকে। এই নিরস্ত্র মানুষকে ছেড়ে স্বাধীনতা আন্দোলনের প্রধান নেতা আত্মসমর্পণ করেছেন এবং আওয়ামী লীগের সমস্ত নেতারা
ভারতে পালিয়ে গিয়ে তাদের প্রাণ রক্ষা করেছে। বাংলাদেশের নিরস্ত্র মানুষের দিকে কোন নেতার কোনো ভ্রুক্ষেপ ছিল না। কোন মানুষকে তৈরি করা হয় নাই স্বাধীনতার জন্য। অকাতরে প্রাণ দিয়েছেন 30 লক্ষ মানুষ। বাংলা পৃথিবীর ইতিহাসে এত মানুষ স্বাধীনতার জন্য কখনো প্রাণ দেয় নাই। 2 লক্ষ মামনের ইজ্জত সংগ্রাম হানি হয়েছে শুধুমাত্র প্রস্তুতি না নেবার কারণে। সেরকম একটি সময়ে একটি কণ্ঠ, আই মেজর জিয়া hereby declared the independence of Bangladesh, এই একটি কণ্ঠের মধ্যে দিয়ে মানুষ মানে হচকিত হয়েছে, মানুষ আশ্চর্য হয়েছে, মানুষ আশান্বিত হয়েছে, মানুষ বিস্মিত হয়েছে, মানুষের মনে আশা জেগেছে এবার যুদ্ধ হবে। মানুষ স্বাধীনতা যুদ্ধ শুরু হয়েছে। শহীদ জিয়া শুধুমাত্র ঘোষণা দিয়ে ক্ষান্ত হন নাই, নিজ অস্ত্র হাতে রণাঙ্গনে যুদ্ধ করেছেন, দেশ স্বাধীন হয়েছে। এবং 75 পরবর্তী দিনগুলোর, মাফ করবেন, স্বাধীনতা পরবর্তী দিনগুলোর কথা আপনাদের জানা আছে। সেই দিনগুলোর কথা বললে অনেক রাত হয়ে যাবে। আমি শুধুমাত্র কয়েকটি কথা আপনাদের সামনে উচ্চারণ করতে চাই। এই দল বিএনপিকে সৃষ্টির ইতিহাস কে জানবার জন্য এই কয়েকটি কথা বলা প্রয়োজন। 1974 সালের দুর্ভিক্ষ হয়েছে। এই গাইবান্ধা রেল স্টেশনে মানুষ এবং কুকুরের খাদ্য টানাটানির দৃশ্য এবং সেটা পত্রপত্রিকা সারা পৃথিবীতে প্রকাশিত হয়েছে। বাংলাদেশের নাম ছিল বটমহীন বাস্কেট, তলাবিহীন ঝুড়ি। 7.5 কোটি কম্বল বাংলাদেশের মানুষের জন্য এসেছে সাহায্য হিসাবে। শেখ মুজিবুর রহমান তখন গাজী গোলাম মোস্তফা রেড ক্রসের চেয়ারম্যান, মানে গাজী 7.5 কোটি কম্বল, আমার ভাগের কম্বলটা কোথায়? শেখ মুজিবুর রহমান আক্ষেপ করে বলেছেন যে সবাই পায় সোনার খনি, আমি পেয়েছে চোরের খনি। আমার চারপাশে চাটার দল, ওই চাটার দল চেটে গোটা বাংলাদেশকে খেয়ে ফেলতে উদ্যত হয়েছে। এইগুলো ছিল শেখ মুজিবুর রহমানের উক্তি। এই কোন কথা কবি না, চুপ করে থাক, পিছনে যা, পিছনে যা, পিছনে যা। এই ছিল শেখ মুজিবুর রহমানের উক্তি। এরকম একটি সময়ে প্রথম যে সামরিক বাহিনীর কূ অনুষ্ঠিত হয় সেটি আওয়ামী লীগের খন্দকার মোস্তাকের নেতৃত্বে প্রথম 15ই আগস্টের সেই বিষাদ ঘন হত্যাকাণ্ড সংঘটিত হয়। শেখ মুজিবুর রহমান সপরিবারে নিহত হন, তার আত্মীয়স্বজনরা নিহত হয়। আওয়ামী লীগের কথা বিবেচনা করুন, এত বড় রাজনৈতিক দল, তখন আর দেশে কোন রাজনৈতিক দল ছিল না। 17 মিনিটের পার্লামেন্টে শেখ মুজিবুর রহমান সমস্ত রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে একদলীয় বাকশাল কায়েম করেছিলেন। এবং শেখ মুজিবুর রহমানের লাশ সিঁড়ির মধ্যে পড়ে আছে। খন্দকার মোস্তাকের মন্ত্রিসভায় যোগ দেওয়ার জন্য সমস্ত নেতারা হাজির হয়েছেন, অধিকাংশ নেতারা হাজির হয়েছেন। খন্দকার মোস্তাকের নেতৃত্বে প্রধানমন্ত্রী করে মন্ত্রিসভা গঠিত হয়েছে। এর পরের ইতিহাসগুলো সামরিক বাহিনীর দিকে কু পাল্টা কু। খালেদ মোশাররফ রাষ্ট্র ক্ষমতা দখল করেছে, জিয়াউর রহমান বন্দী হয়েছেন। তখন আওয়ামী লীগের আরেকটি মিছিল রাশেদ মোশাররফের মান নেতৃত্বে, রাশেদ মোশাররফ সহ, তখন বাংলাদেশের মানুষ আবার আতঙ্কিত হয়েছে, ভয়ে যে আবার ভারতীয় আগ্রাসনের কবলে বাংলাদেশ। এর মধ্যেই মানুষ জাগ্রত হয়েছে। সমস্ত সিপাহী জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে তখন বাংলাদেশের মানুষের কাছে মনে হয়েছে ওই সেই ব্যক্তি জিয়াউর রহমান, তাকে দিয়েই কেবল বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করা সম্ভব। এবং তাকে বন্দী দশা থেকে বের করে সিপাহী এবং জনতা ঘাড়ের মধ্যে নিয়ে নৃত্য করতে করতে বের হয়ে এসেছে। এবং ক্ষমতার পাদপীঠে জিয়াউর রহমান আস্তে আস্তে বাংলাদেশের ক্ষমতার পাদপীঠে এসেছেন। এই জিয়াউর রহমান যদি বাংলাদেশে না আসতেন রাজনীতিতে, তাহলে বহুদল আর থাকতো না, একদলীয় শাসন ছিল। জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেছেন। শেখ মুজিবুর রহমানের আমলে সমস্ত রাজনৈতিক ধর্মভিত্তিক রাজনৈতিক দল নিষিদ্ধ ছিল।
কেউ রাজনীতি করত, জামাত ইসলাম, নিজামে ইসলাম বা অন্য ইসলামের নামে কোন দল বাংলাদেশে ছিল না এবং নিষিদ্ধ ছিল, করার অধিকার ছিল না। জিয়াউর রহমানের আমলে সবাইকে তিনি রাজনীতি করার সুযোগ দিয়েছেন। সেজন্য আমি বলি, সেই সমস্ত ধর্মভিত্তিক, ধর্মাশ্রয়ী, ধর্ম ব্যবসায়ী রাজনৈতিক দলদের উদ্দেশ্যে বলি যে রাজনীতি করার সুযোগ পেয়েছেন জিয়াউর রহমানের জন্য, শুরু করবেন আল্লাহর নাম দিয়ে এবং শেষ করবেন জিয়াউর রহমানের নামে প্রশংসা করার মধ্য দিয়ে। জিয়াউর রহমান না হলে আপনারা বাংলাদেশের মাটিতে আজকে রাজনীতি করার সুযোগ পেতেন না। অন্তত এই কৃতজ্ঞতাটুকু জিয়াউর রহমানের প্রতি দেখান। ধর্মভিত্তিক রাজনৈতিক দলদের উদ্দেশ্যে বলি, জিয়াউর রহমানই হচ্ছে সংবিধানের মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম সংযোজন করেছেন। তিনি শুরু করেছেন আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাসের মধ্য দিয়ে সংবিধান শুরু হবে, সেটাও জিয়াউর রহমানের অবদান। এবং বাংলাদেশের মানুষকে যে মানুষের যে ইসলাম ধর্মমুখিতা কিংবা ইসলাম প্রবণতা বা ইসলামের প্রতি মানুষের আকর্ষণ সৃষ্টির ক্ষেত্রে জিয়াউর রহমান বাংলাদেশকে ওআইসি সম্মেলনের মধ্যে সম্পৃক্ত করেছেন, ভারত দুষ্ট হওয়া সত্ত্বেও। এবং এই সমস্ত ভারতীয় যে আগ্রাসনের বিরুদ্ধে পানি চুক্তি করেছেন জিয়াউর রহমান, পদ্মার পানি সেতু ন্যায্য হিস্সা আদায় করে ছেড়েছেন। এই সমস্ত কারণে ভারতের কাছে নতজানু নীতি গ্রহণ করার কারণে জিয়াউর রহমানকে অকালে প্রাণ দিতে হয়েছে, ষড়যন্ত্রের মাধ্যমে তাকে হত্যা করা হয়েছে। মাত্র 3.5 বছর তিনি দেশ শাসন করার সুযোগ পেয়েছিলেন। আমাদের জাতির জন্য দুর্ভাগ্য, জিয়াউর রহমান যদি বেঁচে থাকতেন তাহলে বাংলাদেশ আরেকটি মালয়েশিয়ায় পরিণত হতো, আরেকজন মাহাতির মোহাম্মদের দেখা আমরা পেতাম। জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের পরে সাত্তার সাহেব যখন রাষ্ট্রপতি হলেন, তখন এরশাদ সাহেব রাষ্ট্র ক্ষমতা সাত্তার সাহেবকে গদিচ্যুত করে সামরিক কুর মাধ্যমে রাষ্ট্র ক্ষমতা দখল করে। তখন শেখ হাসিনার কাছে সাংবাদিকরা প্রশ্ন করেছিল, এই এরশাদের ক্ষমতা দখলের বিরুদ্ধে সম্পর্কে আপনার প্রতিক্রিয়া কি? শেখ হাসিনা বলেছেন, আই এম নট আনহ্যাপি। বাংলাদেশের যতগুলো সামরিক অভ্যুত্থান হয়েছে প্রত্যেকটার পিছনে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে আওয়ামী লীগ জড়িত ছিল। 111 সরকার যখন প্রতিষ্ঠা হয়, আপনাদের মনে আছে 111 সরকার, মঈনুদ্দিন ফখরুদ্দিন সরকার বিএনপিকে উৎখাত করে। এই মঈনুদ্দিন ফখরুদ্দিন সরকার উৎখাতের একটা দীর্ঘ পটভূমি, তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আওয়ামী লীগ আন্দোলন শুরু করেছিল। 173 দিন হরতাল করেছে। সেই আন্দোলনে আওয়ামী লীগের প্রধান সহযোগী ছিল বাংলাদেশ জামাতে ইসলামী। একসাথে আন্দোলন করেছে বিএনপিকে ক্ষমতা থেকে উৎখাত করার জন্য। এবং এই দলটি জামাতে ইসলামী সর্বোচ্চ মাসুল দিয়েছে আওয়ামী লীগের সঙ্গে আতাত করার জন্য এবং বিএনপিকে রাষ্ট্র ক্ষমতা থেকে উৎখাত করার জন্য। বিএনপি জনগণের দাবি নিয়ে তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করেছে। আর সেই সময় বিএনপি নির্বাচনে গিয়েছে গণতান্ত্রিক দল হিসেবে। 120টি আসনে বিএনপি জয়লাভ করেছে। আর জামাতে ইসলাম 6টি আসন পেয়েছিল, আমার যতদূর মনে হয় 6টি আসন পেয়েছিল জামাতে ইসলাম এককভাবে নির্বাচন করে। জামাতে ইসলাম কখনো এককভাবে নির্বাচন করে নাই। ওই একবারই যতবার নির্বাচন করেছে বিএনপির ঘাড়ের উপর ভোট দিয়ে নির্বাচন করেছে, ভোট পেয়েছে 40,000, 50,000, বলে যেগুলো সব তো আমাদের ভোট। আর যখন একা নির্বাচন করেছ সারা বাংলাদেশে, তোমরা তো বিজয়ী দল, তোমরা তো বিএনপিকে পরাস্ত করেছ, তারপরে একক নির্বাচনে 6টি সিট পেয়েছ তোমরা। সেই কথাগুলো স্মরণ করবার জন্য অনুরোধ করেছি। বিএনপি জামাতে ইসলাম এ পর্যন্ত বাংলাদেশে যতগুলো রাজনৈতিক সিদ্ধান্ত নিয়েছে সমস্ত ভুল সিদ্ধান্ত। 2018 সালের নির্বাচনে বিএনপি নির্বাচনে যাবে না, মঈনুদ্দিন ফখরুদ্দিনের অধীনে নির্বাচনে যাবে না। প্ররোচিত করেছে জামাতে ইসলাম, প্ররোচিত করেছে বিএনপিকে নিয়ে যে তোমরা যদি না আসো আমরা একাই নির্বাচনে যাব। 2014 সালে নির্বাচন করবার কথা ছিল, সে নির্বাচনেও বিএনপিকে অংশগ্রহণ করতে দেয়নি জামাতে ইসলাম। এবং ওরা বলে ধানের শীষে ভোট দিলে বেহেশতে যাওয়া যাবে। আচ্ছা বলুন,
ধর্মের কোথায় লেখা আছে, মাফ করবেন, দাঁড়িপাল্লায় ভোট দিলে জামাত মানে জাহান্নাম কনফার্ম, মানে মাফ করবেন জান্নাত কনফার্ম। আমি কি মানে উল্টা করে বলছি আর কি, বেহেশত কনফার্ম হবে যদি মানে দাঁড়িপাল্লায় ভোট দেওয়া যায়। এবং আচ্ছা, এই যে জামাতের লোকরা যখন তাদের নিবন্ধন ছিল না, যখন প্রতীক ছিল না, 18টা সিটে ধানের শীষ নিয়ে আমির সহ, জামাতের আমির সহ, ডক্টর শফিকুর রহমান সহ এই ধানের শীষ নিয়ে ভোট করেছে না? সে সময় জামাতের লোকরা ধানের শীষে ভোট দিয়েছে না? তাহলে ওরা কি সব জাহান্নামে যাবে? বাংলাদেশ ছাড়া কোথাও তো দাঁড়িপাল্লা নাই, কোন মুসলিম কান্ট্রিতে তো দাঁড়িপাল্লা নাই, তো সেখানকার মুসলমানরা যারা ভোট দেয় তারা সব জাহান্নামী হবে? তাহলে তাদের কথার মধ্যে স্ববিরোধিতা কতখানি লক্ষ্য করুন। আমি একটু সমালোচনা করি, এই সমালোচনাগুলো রাজনৈতিক সমালোচনা, এবং এই সমালোচনাগুলো করার পরেই দেখবেন ফেসবুকে আমার নামে, শুধু আমি কেন, মহাসচিব সহ আমাদের স্ট্যান্ডিং কমিটির লোকজনের নামে অকথ্য ভাষায় এবং এত জঘন্য ভাষায় তারা ব্যবহার করে ফেসবুকে প্রচার চালায়। কোন ইসলামে বিশ্বাসী কোন মানুষের পক্ষে এ ধরনের কথা লেখা অসম্ভব। যাদের মধ্যে মিনিমাম ইমানি শক্তি আছে, যারা মিনিমাম আল্লাহকে বিশ্বাস করে, তারা কোন মানুষের গীবত এইভাবে গাইতে পারে না জামাত ইসলামের লোকজন যেভাবে গীবত বের করে। এবং আমাকে নাম দিয়েছে আমি শীর্ষ সন্ত্রাসী গাইবান্ধা তাদের স্ট্যাটাসের মধ্যে। কোন দিক থেকে সন্ত্রাসী লাগে আমাকে? হ্যাঁ, ওই আমার বিরুদ্ধে মামলা আছে, ওই যে শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে পুলিশ হত্যা মামলার একটা মামলা আছে, তারপরে হচ্ছে পুলিশের অস্ত্র ছিনতাই মামলা আছে, তারপরে বোনারপাড়া রেল লাইনে উপড়ে ফেলার মামলা আছে। হয়তো এই কারণেই হয়তো শীর্ষ সন্ত্রাসী হিসেবে আমাকে, এটা মির্জা ফখরুল ইসলামও আছে ওর মামলার মধ্যে, মির্জা আব্বাস একই মামলার আসামি আমরা, মির্জা আব্বাসও আছে, আরো অনেক বড় বড় লোকরা আছেন ওই মামলার আসামি। হয়তো সেই কারণে শীর্ষ সন্ত্রাসী বলেছে। তখন তো আপনাদের দেখা ছিল না। 2018 সাল থেকে 2024 সাল পর্যন্ত রাজপথে জামাত ইসলামের কোন নেতাকে আমরা দেখি নাই। ওই জামাত ইসলামের শীর্ষ নেতাদের হত্যাকাণ্ডের পরে তারা গর্তের মধ্যে ঢুকেছিল এবং আওয়ামী লীগ তো প্রকাশ্যে গর্ব করে বলতো যে জামাতকে গোরস্থানে পাঠিয়েছি, এবার বিএনপিকে গোরস্থানে পাঠাবো। কিন্তু রাখে আল্লাহ মারেকে আমাদের প্রিয় নেত্রী, যিনি শেখ জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের পরে জনগণের অধিকার প্রতিষ্ঠা, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য রাজপথে নেমে এসেছেন, সাধারণ মানুষের সঙ্গে রাজপথে হেঁটে হেঁটে যুদ্ধ করেছেন, রিকশায় চড়ে ঘুরেছেন, মানুষের বাড়ি বাড়ি গিয়েছেন, যে নেত্রীর উপরে বারবার আঘাত হয়েছে, আক্রমণ করা হয়েছে এবং তার উপর গুলিবর্ষণ করা হয়েছে, সকল ভয় ভীতি উপেক্ষা করে সেই মানুষ বাংলাদেশের মানুষের সাথে আপোষহীন লড়াই করে বাংলাদেশে স্বৈর শাসকের সাথে উৎখাতের মধ্য দিয়ে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। বাংলাদেশের মানুষ তাকে নাম দিয়েছে আপোষহীন নেত্রী, এবং তিনি কখনো কোনো অন্যায়ের কাছে আপোষ করেন নাই। মঈনুদ্দিন ফখরুদ্দিন সরকার যখন -2 থিওরি করলো, শেখ হাসিনা আস্তে আস্তে বিদেশে চলে গেল এবং শেখ হাসিনা প্রথমে গ্রেপ্তার হওয়ার পরে সর্বপ্রথম যে ব্যক্তিটি প্রতিবাদ করেছেন তিনি হচ্ছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তিনি বলেছেন একজন প্রাক্তন প্রধানমন্ত্রীর সঙ্গে এ ধরনের আচরণ করা কোন ক্রমেই সঙ্গত নয়। শেখ হাসিনা মঈনুদ্দিন ফখরুদ্দিনের কাছে সারেন্ডার করে বিদেশে চলে গিয়েছে। আমার নেত্রীর উপর জুলুম হয়েছে, চাপ প্রয়োগ করা হয়েছে। তিনি বলেছেন এই বাংলাদেশের মাটি ছেড়ে আমি কোথাও যাব না, বাংলাদেশের বাইরে আমার কোনো ঠিকানা নাই, এইখানে আমি জন্মেছি, এইখানে আমি মৃত্যুবরণ করব। এবং তার ছোট ছেলের উপর অত্যাচার করা হয়েছে, অসুস্থ ছিলেন এবং অকালে মৃত্যুবরণ করেছেন। বড় ছেলে জনাব তারেক রহমান অত্যাচার নির্যাতনের মধ্য দিয়ে তার কোমরের হাড় ভেঙে দেওয়া হয়েছে, তাকে নির্বাসিত করা হয়েছে। যে মানুষটি 17 বছর নির্বাসিত জীবন যাপন করেছেন, তবুও সে আমাদের নেত্রীকে রাজি করানো যায় নাই দেশটাকে। আমাদের নেত্রী এই একটা মিথ্যা মামলায়, সাজানো মামলায় তাকে
6 বছরের অধিককাল 80 ঊর্ধ্ব একজন মানুষ তাকে এই একটি জেলখানার মধ্যে ঢাকার প্রাক্তন কেন্দ্রীয় কারাগার বক্সিগঞ্জে যেখানে 10,000 আসামি থাকতো, সেখানে তিনি একা একজন আসামি। একটা স্যাঁতস্যাঁতে ঘরের পলস্তরা খসে পড়ছে। সেই প্রথম 2 দিন আমার প্রিয় নেত্রী মাটিতে এই কম্বল পেতে তাকে রাত্রি যাপন করতে হয়েছে। আপনাকে 2 বছর কোন মানুষের চেহারা তিনি দেখেন নাই, 2 বছর কোন মানুষের সঙ্গে কথা বলার সুযোগ হয় নাই। তিনি অসুস্থ, আরো অসুস্থ হয়েছেন। যে মানুষটি পিজি হাসপাতালে নিয়ে আসলো, আমরা সবাই দেখেছি হাঁটে তিনি উঠলেন, পিজি হাসপাতালে গেলেন, তারপরে ক্রমান্বয়ে অসুস্থ হতে হতে মৃত্যু শয্যায়, এবং মৃত্যু শয্যায় তার কাছে প্রস্তাব গিয়েছে 18 সালের নির্বাচনে 100 আসন দেব, নির্বাচনে আসেন। তিনি ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছেন। শেখ হাসিনা অবৈধ ক্ষমতা, মাফ করবেন, খালেদা জিয়া অবৈধ ক্ষমতা দখলদারের সঙ্গে আপোষ করে না। এই আওয়ামী লীগ সরকারকে, মাফ করবেন, এই এরশাদ সরকারের ক্ষমতাকে প্রলম্বিত করেছে শেখ হাসিনা এবং তাদের সহযোগী বাংলাদেশ জামাত ইসলামী। লালদিঘির ময়দানে শেখ হাসিনা প্রকাশ্যে ঘোষণা দিল এরশাদের অধীনে যারা নির্বাচনে যাবে তারা জাতীয় বেঈমান। 2 দিন পরেই তার স্বঘোষিত জাতীয় বেঈমানের খেতাব তিনি ধারণ করেছেন। এরশাদের অধীনে নির্বাচনে গিয়েছেন এবং তার পদাঙ্ক অনুসরণ করে জামাতে ইসলামী সেই নির্বাচনে অংশগ্রহণ করেছে এবং এরশাদের শাসন প্রলম্বিত হয়েছে, দীর্ঘায়িত হয়েছে। প্রিয় সাথী এবং বন্ধুরা, আমরা দীর্ঘদিন জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য, জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা রাজপথে জীবন বাজি রেখে লড়াই করেছি। আমাদের রূপ আমরা কখনো পরিবর্তন করি নাই। আমরা লড়াই করেছি বিএনপি হিসেবে, আমরা লড়াই করেছি ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, সব পরিচয়ে আমরা লড়াই করেছি। কিন্তু ওই রাজনৈতিক দল তাদের মুখোশ পরিবর্তন করেছে। তারা ছাত্রলীগের মধ্যে ঢুকে গিয়েছে। ছাত্রলীগ সেজে ছাত্রলীগ হয়ে ছাত্রলীগের সঙ্গে একই রুমে বসবাস করে দীর্ঘদিন ছাত্রলীগ সেজে তাদের সমস্ত অপকর্মে তারা সহযোগিতা করেছে। 5ই আগস্টের পরে মুখোশ উন্মোচিত করে বের হয়ে এসে বলে, না না, আমরা তো ছাত্রলীগ নই, আমরা তো ছাত্রসেবী, আমরা কৌশলগত কারণে এতদিন ছাত্রলীগ করেছি। এটা কি কোনো ন্যায়সঙ্গত কাজ? ছাত্রলীগের সমস্ত অপকর্মের ভাগিদার তারাও, একই সমান ভাগিদার তারাও, যারা মুখোশের অন্তরালে ছাত্রলীগ সেজেছিল। আজকেও বাংলাদেশে এই স্বৈর শাসকের প্রেতাত্মাদের বিভিন্ন জায়গায় আশ্রয় প্রশ্রয় দিচ্ছে যে রাজনৈতিক দল প্রথমে এসেই ঘোষণা করলো আমরা আওয়ামী লীগকে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলাম। তারপর মানুষ যখন প্রতিবাদী হলো যে তুমি সাধারণ ক্ষমা ঘোষণা করার কে? আমার ভাই হত্যা হয়েছে, আমার বোন ধর্ষিতা হয়েছে, তুমি কোন অধিকারে আওয়ামী লীগকে সাধারণ ক্ষমা ঘোষণা করো? তখন মানুষের এই প্রতিবাদের ফলে বলল যে থুক্কু। তারপরে বলল যে ভারতের সঙ্গে আমরা এমন কোন আচরণ করতে চাই না যাতে ভারত আমাদের উপর বিরূপ হয়, অর্থাৎ ভারতের সমর্থনটি আমাদের প্রয়োজন। আচ্ছা বলুন তো ভাই, আপনাদের এখানে জিজ্ঞাসা করি আজকের এই সভায়, কে কে মনে করেন যে ভারত আমাদের বন্ধু রাষ্ট্র? একটু হাত তুলে দেখান। বাংলাদেশের কোন মানুষ, হিন্দুরা পর্যন্ত মনে করে না ভারত আমাদের বন্ধু রাষ্ট্র, এটা কেউ মনে করে না। এবং আমরা সেই ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে দীর্ঘদিন আমরা লড়াই করেছি। আমি সর্বশেষ জনাব তারেক রহমানের একটি স্লোগানের কথা আপনাদের স্মরণ করিয়ে দিতে চাই। তিনি বলেছেন, দিল্লি নয়, পিন্ডি নয়, অন্য কোন দেশ, সবার আগে আমার প্রিয় বাংলাদেশ। এই স্লোগানটি আপনারা দেন। দিল্লি নয়, বলেন আমার সঙ্গে সঙ্গে, দিল্লি নয়, পিন্ডি নয়, অন্য কোন দেশ, সবার আগে
আমার প্রিয় বাংলাদেশ, এটা তারেক রহমানের স্লোগান। এই স্লোগানটি আপনারা দেবেন। এই স্লোগানের মধ্যে অনেক কিছু লুকায়িত আছে। বিএনপি কখনো বিএনপিকে ক্ষমতায় আসতে দিতে চায় না, ষড়যন্ত্র হচ্ছে। কেন, কি কারণে? বিএনপির এক দলকে টাকা দিয়ে নিয়োগ করা হয়েছে এই ফেসবুকে লেখার জন্য। তারা মান্থলি টাকা পায়, মান্থলি টাকা পায় বিএনপির বিরুদ্ধে অপপ্রচার করার জন্য, মান্থলি টাকা পায় তারা, এবং যা ইচ্ছা তাই বলে যাচ্ছে বিএনপির সম্পর্কে। এখানে আমাদের দুর্ভাগ্য যে আমাদের ফেসবুক অ্যাক্টিভিস্টরা সারা রাত ধরে ফেসবুক দেখে, কিন্তু কোনো কথা লিখে না, মন্তব্য করে না। হয়তো ভয় পায় সেই দলকে। আমি কি বুঝে নেব? সেই দলের ভয়ই তো, বলারই সাহস পায় না। আমি যে কথাগুলো বললাম যে সেই দলের সম্পর্কে, কালকে দেখবেন যে ফেসবুকের মধ্যে একদম আমার সম্পর্কে ঝড় তুলে ফেলেছে। কিন্তু সত্যি এগুলো আমি যা বলছি তার এক বর্ণ কি মিথ্যা কথা বলছি? একটা রাজনৈতিক দল হিসেবে আর একটি রাজনৈতিক দলকে শালীনভাবে সমালোচনা করার অধিকার আমাদের আছে। আমরা কুৎসা রচনা করতে চাই না, আমরা হিংসার বিষ বাষ্প রচনা করতে চাই না, আমরা ফিতনা সৃষ্টি করতে চাই না, আমরা সমাজকে বিভাজিত করতে চাই না, আমরা হিংসা বিদ্বেষ ছড়াতে চাই না। শহীদ জিয়ার রাজনীতি ছিল ঐক্যের রাজনীতি, সমন্বয়ের রাজনীতি। শহীদ জিয়ার রাজনীতি ছিল উন্নয়নের রাজনীতি, উৎপাদনের রাজনীতি। আমরা সেই রাজনীতি বহন করে চলেছি। শহীদ জিয়া এমন একজন ব্যক্তি, বাংলাদেশে ওরা তো সৎ মানুষের শাসন বলে। শহীদ জিয়ার মতো একজন সৎ মানুষ যদি সেই দলে দেখাতে পারে, আমি চ্যালেঞ্জ করে বললাম, শহীদ জিয়ার মতো একজন সৎ মানুষ খুঁজে বার করেন। খালেদা জিয়ার মতো একজন সৎ মানুষ আপনাদের দলে খুঁজে বের করেন। তারেক রহমানের মতো একজন সৎ মানুষ আপনাদের দলে খুঁজে বার করেন। আওয়ামী লীগ তারেক রহমানকে তন্ন তন্ন করে ঘুরেছে সারা পৃথিবীতে। কোথাও কোনো অ্যাকাউন্টে তারেক রহমানের কোনো টাকা পাওয়া যায় নাই, কোথাও কোনো সম্পদ পাওয়া যায় নাই। আপনি বিস্মিত হবেন। আমাদের তো সবারই বাড়ি ঘর নাই। কার কার বলেন তো, এখানে কার বাড়ি নাই? ভাই হাত তোলেন, দেখান তো একটু। ওই ভদ্রলোকের বাড়ি নাই। বাড়ি নাই আপনার? ভাঙা হোক, চূড়া হোক, পাকা হোক, কাঁচা হোক, সবার বাড়ি আছে তো একটা, আশ্রম মাথা। খালেদা জিয়া এবং তার পরিবারের বাংলাদেশে বসবাস করার জন্য কোনো বাড়ি নাই। একটা দান করেছিল এরশাদ সরকার, জিয়াউর রহমান নিহত হওয়ার পরে সেটিকে ভেঙে চুড়ে গুড়িয়ে এক কাপড়ে খালেদা জিয়াকে ঘর থেকে বের করে দিয়েছে। প্রতিশোধ যখন 1 টাকা দিয়ে গণভবন কিনেছিল শেখ হাসিনা, আপনি ভাবতে পারেন বাংলাদেশের একজন প্রধানমন্ত্রী 1 টাকা দিয়ে একটা গণভবন কিনে নেয়, আর বিএনপি ক্ষমতায় এসে সেইটা বাতিল করেছিল। তারই প্রতিশোধ নিয়েছে শেখ হাসিনা। এক কাপড়ে খালেদা জিয়াকে ঘর থেকে কাঁদতে কাঁদতে, আমার প্রিয় নেত্রীকে কাঁদতে খুব কম দেখেছি। আমার প্রিয় নেত্রীর চোখ দিয়ে পানি পড়তে খুব কম মানুষ দেখেছে। অত্যন্ত অত্যন্ত তিনি সংযমী মানুষ। চোখ দিয়ে দর দর করে পানি পড়ছে। তার স্মৃতি বিজড়িত, তিনি 40 বছরের স্মৃতি বিজড়িত সেই বাড়ি। জিয়াউর রহমান যখন মেজর ছিলেন তখন থেকে সেই বাড়িতে, জিয়াউর রহমান যখন রাষ্ট্রপতি তখনও সেই বাড়িতে। রাষ্ট্রপতির বাড়ি তো অনেক বড়, বঙ্গভবন, সেখানে তিনি যান নাই। ওই বাড়িতেই ছিলেন, একটা মেজরের বাড়িতেই ছিলেন। সেই বাড়িটি ভেঙে চুরে গুড়িয়ে দিয়ে কোনো অবশেষ রাখে নাই, কিচ্ছু নাই। সেই অবস্থার মধ্যে নির্যাতন করা হয়েছে বিএনপি নেতা কর্মীদের নামে। এখানে অনেকেই আছেন আপনারা, অনেক মামলার আসামি। রাত্রে ঘুম থেকে উঠে দেখেন যে আপনার নামে মামলা, গায়েবী মামলা। এই দামোদরপুরে কোথায় কি নাশকতার অভিযোগে এক রাত্রে 165 জন বিএনপি নেতা কর্মীর নামে সাদুল্লাপুরে মামলা হয়েছে। এই সাদুল্লাপুরের নেতাকর্মী, পলাশবাড়ির নেতাকর্মী, ওরা আরো বেশি অত্যাচারিত। এই ঘরের মধ্যে থাকতে পারেন নাই, বাড়ি ছাড়া হয়েছেন, পরিবার ছাড়া হয়েছেন, ব্যবসা ছাড়া হয়েছেন, বাণিজ্য ছাড়া হয়েছেন, চাকরি ছাড়া হয়েছেন, অনেকের বউ চলে গিয়েছে। এরকম অবস্থার মধ্যে দীর্ঘ 15 বছর আমাদের জীবন অতিবাহিত হয়েছে দুঃসহে। রাত্রিবেলা পালিয়ে থাকেন, আত্মীয় স্বজনের বাড়িতে গেলে প্রথম রাতের পরে জায়গা দেয় না, বলে পুলিশের আক্রমণ হবে, ভাই তোমরা দয়া করে আর এসো না। এই তো আমি যখন জেলখানায় ছিলাম তখন
এই ধাপের হাটের একটি ধান ক্ষেতের একটি ছবি মহাসচিব আমাকে দেখালেন, ডাক্তার সাহেব আপনার নাম তো পত্রিকায় উঠেছে। এটা ছিল সমকালের একটা নিউজ। সেখানে গাইবান্ধা আন্দোলন হচ্ছে 29টা জেলায়, তার মধ্যে গাইবান্ধা। সেখানে গাইবান্ধা সম্পর্কে লিখেছে বিএনপি নেতাকর্মীরা রাত্রিবেলা ওই মাঝখানে ধান ক্ষেতের মাঝখানে কাটা, সেখানে গিয়ে রাত্রিবেলা রাত্রি যাপন করে, আবার সকালবেলা উঠে কোথায় চলে যায়। এই রকম দুর্বিষহ জীবন যাপন করেছেন। ঢাকা শহরে রিক্সা চালিয়ে মহাসচিব তো একদিন কেঁদে ফেললেন। রিক্সা চালিয়ে বিয়ে পাস ছেলে, রিক্সা চালিয়ে এই পলাশবাড়ির ছেলে, বিয়ে পাস ছেলে ঢাকা শহরে রিক্সা চালিয়ে জীবন ধারণ করতে হয়েছে। এই রকম দুর্বিষহ অত্যাচারের মধ্যে আমাদের কেটেছে দিনের পর দিন। তবুও কোন স্বৈর শাসকের কাছে বিএনপি মাথা নত করে নাই, নিজের পরিচয় গোপন করে নাই। এই সকল বাংলাদেশের উপরে স্বৈরাচারের যে প্রচন্ড ঝড় বয়ে গিয়েছে, এর মধ্যে বিএনপির কর্মীরা, সবার কথা বলবো না, বিএনপির অনেক নেতা কর্মী সেই দুঃসময়ে বিএনপির পতাকা হাতে দাঁড়িয়েছিল এবং শেষ পর্যন্ত দাঁড়িয়েছিল। যারা তারেক রহমান তাদেরকে মূল্যায়ন করতে বলেছেন, তিনি বলেছেন নেতৃত্ব দেবে তারাই যারা আমার দলের পতাকা হাতে শত নিপীড়ন নির্যাতনের মধ্যে, ঝড়ের মধ্যে বিএনপির পতাকা হাতে দাঁড়িয়েছিল, তারাই নেতৃত্ব দেবে। আর যারা পালিয়ে গিয়েছিল, এই অসহায় নেতা কর্মীদের একদিনও জেলখানার মধ্যে দেখতে যায় নাই, কোন খবর নেয় নাই, কোনদিন কোনো টাকা পয়সা দিয়ে সাহায্য করে নাই। অনেক কর্মীকে আমি জানি, আমি তখন ঢাকায় পলাতক অবস্থায়, আমাকে ফোন করেছে একজন সাধারণ মানুষ গ্রেফতার হয়েছে, সাধারণ কর্মী, খেটে খাওয়া মানুষ। তার স্ত্রী আমাকে ফোন করেছে, আমি আগামীকাল কি খাবো ভাই, আমার কাছে কোনো খাওয়ার ব্যবস্থা নাই। আমি তাকে 1000 টাকা পাঠিয়ে দিয়েছি। এইভাবে আমাদের মানুষের জীবনগুলো কেটেছে। সবাই তো ভাই আমাকে ফোন করে নাই, কিন্তু না খেয়ে আমাদের অনেক নেতা কর্মী অভুক্ত থেকে এই আন্দোলন পরিচালনা করেছে। এই কাজেই এই দলটি বাংলাদেশের সকল দুঃসময়ে মানুষের পাশে ছিল। এবং জনাব তারেক রহমানের কথা বলি, নেত্রীর কথা বলেছি। তারেক রহমান 17 বছর নির্বাসিত থেকে, আমি কি বেশি বকছি? আপনাদের কি বিরক্ত লাগছে? বাড়ি যাওয়ার জন্য কি খুব উদ্গ্রীব? কথা শুনবেন? আচ্ছা, 17 বছর যে মানুষটি নির্বাসিত থেকেছেন এবং এই 17 বছরের নির্বাসনে যন্ত্রণায় দেশ থেকে বিচ্ছিন্ন হয়ে, পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে, ভাবুন, মা মৃত্যু শয্যায় দেখতে পারে না, ভাই মারা গিয়েছে আসতে পারেনি জানা যায়, তার প্রিয় নারীরা সাধারণত খুব প্রিয় হয়, নানির কাছে সন্তান নাতিরা প্রিয় হয়, এবং নাতিদের কাছে নানি খুব প্রিয় হয়। এবং সে নানি মারা গিয়েছে আসতে পারে নাই, মামা মারা গিয়েছে জানাজায় অংশগ্রহণ করতে পারে নাই, তাহলে বুকের মধ্যে কিরকম কষ্ট। মা মৃত্যু শয্যায় কাতরাচ্ছে, দেখতে আসতে পারে না, এর চাইতে অব্যক্ত যন্ত্রণা আর কি হতে পারে পৃথিবীতে? সেই যন্ত্রণার মধ্যে যে নেতা নিজকে পুরে পুরে খাঁটি সোনায় পরিণত করেছেন, যার বক্তব্যগুলো শুনবেন তারেক রহমানের, যিনি বাংলাদেশের আগামী দিনের ভবিষ্যৎ। যদি কোনো মানুষকে জিজ্ঞাসা করেন, ভাই আপনাকে জিজ্ঞাসা করছি, ভাই আপনার নাম জানি না, আমাকে দাঁড়াবেন, একটু দাঁড়ান, আপনি হ্যাঁ একটু দাঁড়ান, হ্যাঁ আপনি দাঁড়িয়েছেন, আচ্ছা আপনি বলেন বাংলাদেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী কে? আপনি বলেন বাংলাদেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী কে? তারেক রহমান। তাহলে এই দুইজন মানুষের কথাই বলবেন। আমার নেত্রী যদি সুস্থ থাকেন, তিনি বাংলাদেশের আগামী দিনের প্রধানমন্ত্রী, আর অসুস্থ যদি থাকেন তাহলে তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী। যে কোনো মানুষকে জিজ্ঞাসা করবেন এবং তারেক রহমানের বক্তব্যগুলো আপনাদের দয়া করে শুনবেন। একটা রাষ্ট্রনায়ক যেভাবে কথা বলেন, যিনি দল মতের ঊর্ধ্বে উঠে সকল মানুষের নেতা হিসেবে কথা বলেন, তার কথায়, কাজে, আচরণে তার পরিমিতিবোধ, তার যে বাংলাদেশ মানুষ সম্পর্কে যে শ্রদ্ধাবোধ, যে এগুলো তিনি অর্জন করেছেন, নিজে অর্জন করেছেন, কিছুটা জন্মসূত্রে পেয়েছেন। যার রক্তে শহীদ জিয়ার, যার ধমনীতে শহীদ জিয়ার রক্ত প্রবাহিত, যার ধমনীতে খালেদা জিয়ার রক্ত প্রবাহিত, তার তো সেরকমই হওয়ার কথা। সেই নেতা আমাদের গর্বের নেতা জনাব তারেক রহমান, যার জন্য আমরা বিএনপি
শুধু নয়, সারা বাংলাদেশের মানুষ সমসাময়িক কালে তারেক রহমানের মতো নেতা বাংলাদেশে একজনের নামও বলতে পারবেন না। এমন কোন নেতা বলতে পারবেন না যে একটা কথা বলে আবার পরের দিন সেটা থুক্কু দেয়। সেরকম নেতা তারেক রহমান নন। তিনি যা বলেন ভেবে চিনতে বলেন এবং মানুষের জন্য বলেন। আবার সেই নেতার কণ্ঠে একদিন শুনলাম যে মেয়েদের প্রশ্ন করেছিল সাংবাদিকরা যে ইসলামীর খেলাফত যদি প্রতিষ্ঠিত হয়, খেলাফত প্রতিষ্ঠিত করতে চায় তো, তাহলে মেয়েদের ক্ষেত্রে আপনাদের কি অবস্থান হবে? কারণ কেন, মেয়েরা যেমন আছে সেরকমই থাকবে, যে ওদের কাপড় চোপড় বেশভূষা পর্দা টর্দা, বলছে না, যে যেমন ইচ্ছা কাপড় চোপড় পরে চলাফেরা করতে পারবে, সেই স্বাধীনতা আছে। আচ্ছা বলেন, কোন ইসলামের কোন লোক যারা ইসলামী হুকুমত কায়েম করতে চায় তারা এইটা কথা বলা কি কতখানি ইসলাম সঙ্গত? এই শাহিন কাও, এটা ইসলাম সঙ্গত কথা? তাহলে এই ধরনের কথা বলে তারা, তাদের কথা কাজে আচরণে। সেদিন এক নেতার কথা শুনলাম, ওটাও ভাইরাল হয়েছে, সেটা হচ্ছে সেই নেতা বলছে, শোনো, পরিশ্রম করতে হবে, নেতা কর্মীদের সবাইকে পরিশ্রম করতে হবে, পরিশ্রম করে করে, এখনো ফেসবুকে হয়তো খুঁজলে পাওয়া যাবে, কর্মীদের পাগল বানায় দিতে হবে, কর্মীদের পা ধরতে হবে, ভোটের জন্য পা ধরতে হবে। আমি তো প্র্যাকটিস করি এখনো। সেই নেতা অবশ্য আমার মেডিকেল কলেজেরই ছাত্র, আমার 2 বছরের জুনিয়র নায়েবে আমির। আমি তো এখনো প্র্যাকটিস করি সেইটা, মানুষের কাছে বসে মানুষের হাঁটু ধরে থাকি। আরে এখন 1 বছর এই ভোটের আগে হাঁটু ধরে থাকবা, 5 বছর ওই আমার হাঁটু ধরে থাকবে। তাহলে আপনি চিন্তা করেন, তাহলে তার মানসিকতা তিনি তার বক্তব্যের মধ্য দিয়ে প্রকাশ করে দিয়েছেন। তাহলে আমরা তো ভণ্ডামি জানি না ভাই, আমরা মিথ্যাচার জানি না। শহীদ জিয়ার রাজনীতিতে এই ধরনের কোন স্থান নাই। তারেক রহমান তো আমাদের দলের লোক যে অপকর্ম করে না সেটা আমি বলবো না, অনেকে অপকর্ম করছেন বা করেছেন। তারেক রহমানের স্পষ্ট উচ্চারণ, কোন দলের মধ্যে কোন অপকর্মকারীর স্থান হবে না, দল আপনাদের দায় বহন করতে পারবে না। বহু মানুষের রক্তে গড়া দল হচ্ছে বিএনপি, বহু মানুষের ঘাম শ্রমের গড়া দল হচ্ছে বিএনপি। যে পরিবারকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে জিয়া পরিবার, জিয়া রহমানকে হত্যা করা হয়েছে, খালেদা জিয়াকে হত্যা করা হয়েছে, মৃত্যু সম পর্যায়ে তিনি পৌঁছেছেন। তারেক রহমানের কোমরের হাড় ভেঙে দেওয়া হয়েছে, আনাফাত রহমান কোকোকে হত্যা করা হয়েছে এবং বাড়ি থেকে উচ্ছেদ করা হয়েছে, নির্বাসিত করা হয়েছে। এত আমরা সবাই বলি যে আমরা নির্যাতিত। হ্যাঁ, আমরা নির্যাতিত, কিন্তু জিয়া পরিবারের মতো নির্যাতিত তো নই। ওই পরিবারকে শেষ করতে চেয়েছিল, কারণ বাংলাদেশের যদি জাতীয়তাবাদী শক্তিকে ধরে রাখতে হয় তাহলে জিয়া পরিবার ছাড়া বিকল্প আর কোনো কিছু নাই। এবং তারেক রহমান আজকে যারা জুলাই বিপ্লবের কথা বলছেন, আমরা দীর্ঘ 15 বছর রাজপথে যে লড়াই করেছি তারেক রহমান এবং খালেদা জিয়ার নির্দেশে, এবং জীবন দিয়ে যে পথ নির্মাণ করেছি, সেই পথের উপর দাঁড়িয়ে এবং পটভূমিতে এবং বাস্তবতায় বাংলাদেশের এই ছাত্র জনতার গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে। আমাদের এই আন্দোলনের আইকন হচ্ছে শহীদ আবু সাইদ। সেই দৃশ্যটির কথা মনে করবার আপনাদের জন্য বলবো, দুহাত প্রসারিত করে বুক চেপিয়ে আমাদের আবু সাইদ বলছে, বুকের মধ্যে তুমুল ঝড়, সাহস থাকলে গুলি কর। একটা গুলি করেছে প্রকাশ্যে, বুঝতে পারেনি, ঝুঁকেছে সামনের দিকে। দ্বিতীয় গুলিতে ঝুঁকেছে পিছনের দিকে। তৃতীয় গুলি বসে পড়েছে। চতুর্থ গুলিতে লুটিয়ে পড়েছে মাটিতে। গোটা বাংলাদেশের মানুষ সেটি প্রত্যক্ষ করেছে, সারা বিশ্ব প্রত্যক্ষ করেছে। পরের দিন মানুষ বিস্ফোরণের মতো, আগ্নেয়গিরির বিস্ফোরণের মতো বাংলাদেশের মানুষ রাগে, ক্ষোভে, দুঃখে, বেদনায় রাজপথে নেমে এসেছে। ঢাকা থেকে আমার আত্মীয় ফোন করেছে, 10 বছরের শিশুকেও ঘরের মধ্যে আটকে রাখা যায় নাই। আমরা মিছিলে যাব, আমরা এর প্রতিবাদ করব, এইভাবে নাড়া দিয়েছে শিশু মন। একটা শিশু জানলার পাশে খেলছিল, হেলিকপ্টারের ছোড়া বলে, এই তোমরা অসুবিধা করছি তোমাদের,
সালাম শামসুল। হ্যাঁ, আচ্ছা, এই দৃশ্যটিও আপনারা দেখেছেন। একটা শিশু 6 বছর বয়স হবে হয়তো, জানলার পাশে খেলা করছে, হেলিকপ্টার থেকে গুলি ছোড়া হচ্ছে, গুলি এসে লাগার সঙ্গে সঙ্গে সে বিছানার মধ্যে পড়ে মরে গেল। জানলা দিয়ে গুলিটা আসছে, জানলা হেলিকপ্টার থেকে গরম পানি ছোড়া হয়েছে, গুলি ছোড়া হয়েছে, নির্বিচারে হাজারো মানুষকে হত্যা করা হয়েছে। আমরা এই বিপ্লবকে যারা শহীদ হয়েছেন, এই তাদের প্রতি আমরা আমাদের সমস্ত হৃদয়ের নিংড়ানো শ্রদ্ধা জানাই। আমরা বিএনপি এই সমস্ত শহীদদের প্রতি সারা জীবন স্মরণ রাখতে চাই। তাদের প্রাণদানের বিনিময়ে এই বাংলাদেশ স্বৈর শাসন মুক্ত হয়েছে। এই ঢাকা মার্চ, এই তবে আমরা এটাকে দলীয়করণ করতে চাই না। অনেকেই এটাকে দলীয়করণ করতে চান। স্বাধীনতা যুদ্ধকে যেমন আওয়ামী লীগ দলীয়করণ করেছিল বা করতে চেয়েছিল, যার মধ্য দিয়ে গোটা বাংলাদেশের মানুষকে বঞ্চিত করেছে। গোটা বাংলাদেশের মানুষ স্বাধীনতা যুদ্ধ করেছে শুধুমাত্র কয়েকজন রাজাকার আল বদর আল শাম ছাড়া। তাছাড়া বাংলাদেশের সমস্ত মানুষ মুক্তিযুদ্ধ করেছে। এই আমাদের বাড়ির পাশের এই যে হচ্ছে সারবাজারের ওখানে সারা রাত এদিকে নান্দিনা কি কোন বিলের এখানে যুদ্ধ হয়েছে। সেই যুদ্ধে তিন ভাই সহোদর ভাই, একজন চাচাতো ভাই, দুজন সহোদর ভাই রাত্রিবেলা পালিয়ে এসেছে, ওই বাড়িতে আশ্রয় নিয়েছে। 2 দিন অভুক্ত, 2 দিন অভুক্ত থেকে বলেছে মা আমাদের কিছু খাবার দেন। ওরা বলছে বাবা আমার তো পন্থা ছাড়া আর কিছু নাই। ওই যে মা পন্থাই দেন, ওই পন্থা খাচ্ছে তারা। এমন সময় রাজাকার খবর পেয়েছে, আমি জানি না সেই রাজাকার বেঁচে আছে কিনা। কত বড় বর্বর, কত নির্মম, কত বড় নৃশংস হতে পারে। ওই বেড়া, খেসার বেড়ার ফাঁক দিয়ে, ছিনটার বেড়ার ফাঁক দিয়ে রাইফেলের বাঘ বের নল ঢুকে দিয়ে ওই 3 জনকে হত্যা করেছে। ওদের কবর আছে এখনো ওই পাশের থোপের ওখানে। কাজেই এইভাবে মানুষকে যারা হত্যা করেছে, তাদেরকে পাক বাহিনীকে যারা সহযোগিতা করেছে, আমি খুশি হয়েছি। তারা মানুষের কাছে ক্ষমা চেয়েছে। ক্ষমা চাওয়ার ধরনটাও একটু, আমি পুরো বক্তব্য শুনিনি, তা আমি খুব খুশি হয়েছিলাম যে বাংলাদেশের মানুষের কাছে স্বাধীনতা যুদ্ধের কৃতকর্মের জন্য সেই দলটি ক্ষমা চেয়েছে। ক্ষমা চাওয়ার ধরনটা যখন আমি দেখলাম, পুরো ভাষাটা যখন দেখলাম, 1947 সাল থেকে পর্যন্ত আমাদের দলের কর্মকাণ্ডে যদি কেউ মানে কি বলে মনে কষ্ট পেয়ে থাকেন, তাহলে তাদের কাছে আমরা ক্ষমা প্রার্থনা করছি। না না, সেখানে 71-এর কোনো উল্লেখ নাই। 1947 থেকে শুরু করে এ পর্যন্ত মুক্তিযুদ্ধের সময় এত মানুষকে হত্যা করলো, পাক বাহিনীকে সহায়তা করলো, এগুলো স্পষ্ট করে বললে ভালো হতো। বাংলাদেশের মানুষ কিন্তু খুব ক্ষমাশীল মানুষ। মানুষের মনটা বাংলাদেশের খুব নরম। ওরা বাংলাদেশের মানুষ ক্ষমা করে দিতে জানে। কাজেই ক্ষমা চাইতে কোনো ভুল করলে ক্ষমা চাইতে কোনো অপরাধ নাই। আমরা শহীদ জিয়ার রাজনীতি করি এবং শহীদ জিয়া, আপনি শুনেছেন কখনো শহীদ জিয়া একজন মানুষ বাংলাদেশে বলতে পারবে শহীদ জিয়া কোন রাজনৈতিক নেতা সম্পর্কে কোনো কটূক্তি করেছেন? না, কেউ বলতে পারবে না। এটাই হচ্ছে শহীদ জিয়ার রাজনীতি। আমরা সেই রাজনীতি বহন করছি। এই কারণে আপনারা বিএনপিকে ভোট দেবেন। আর আমি কেন ভোট চাইছি? আমি আমার দীর্ঘ জীবনে আপনাদের সেবা করেছি এবং আমি চাই আমার এই অনুন্নত পশ্চাৎপদ সাদুল্লাপুর এবং পলাশবাড়ি এলাকার মানুষের ভাগ্যের পরিবর্তন করতে চাই। ভাগ্যের পরিবর্তন মানে হচ্ছে লোকজনের চাকরি বাকরি, কর্মসংস্থান, রুটি রুজির ব্যবস্থা, জীবিকা, মহিলাদের জন্য তাদের কর্মের ব্যবস্থা, ঘরে বসে থেকে কুটির শিল্পের মাধ্যমে তারা স্বাবলম্বী হয়ে গড়ে উঠবে, তাদের শিক্ষায় শিক্ষিত হবে, অশিক্ষিত থাকবে না কেউ, নিরক্ষরতা দূর করা হবে এবং এর মধ্য দিয়ে আমরা একটা স্বাবলম্বী মায়ের সমাজ, বোনের সমাজ গড়ে তুলব। আমরা যুবকদের উদ্যোক্তা করে গড়ে তুলতে চাই, যাতে করে চাকরির নেশায় ছুটতে না হয়, যারা আরো 10 জনকে চাকরি দিতে পারে সেরকম ভাবে আমরা সহায়তা করব সরকারি সহায়তার মাধ্যমে। কৃষকদের
সমবায় পদ্ধতিতে এবং কৃষকদের বিনামূল্যে কিংবা স্বল্প ঋণের মাধ্যমে সরাসরি তাদের মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে তাদের টাকা ঋণ তাদের পরিশোধ এই ব্যাংকে চলে আসবে। ওই ঘুষখোর ব্যাংক অফিসারকে ঘুষ দিয়ে ঋণ নিতে হবে না। আমরা প্রণোদনা দেব কৃষিতে, প্রণোদনা আমরা সার বীজ সব জায়গায় আমরা প্রণোদনা দেব এবং কৃষিতে জিয়াউর রহমান জি বিপ্লব ঘটিয়েছিলেন, মানে খাল খননের মধ্য দিয়ে সেচ ব্যবস্থা প্রণয়নের মধ্য দিয়ে আমরাও কৃষিতে একটা বৈপ্লবিক পরিবর্তন ঘটাতে চাই। আমরা এই যুব শক্তি, যুবকরা এখানে কম আমি দেখছি, যুবকরা হচ্ছে প্রাণ শক্তিতে ভরপুর। যারা তারেক রহমান তারুণ্যের সমাবেশ করেছেন, একটি নতুন দল বলে যে সব যুবকরা তাদের পক্ষে। আমরা তো প্রমাণ করেছি, আমার গাইবান্ধা থেকে 10,000 যুবক, ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল যে বগুড়ার সমাবেশে যোগ দিয়েছে। ঢাকাতে বাংলাদেশের ইতিহাসে যুবকদের এত বড় সমাবেশ কখনো হয় নাই, 15 লক্ষ যুবকের উপস্থিতিতে। এরা প্রমাণিত হয়েছে এই যুবকরা বিএনপির সঙ্গে আছে। এবং আমি কেন ভোট চাই, একটা বললাম যে আমি এলাকার মানুষের ভাগ্যের পরিবর্তন করতে চাই, এলাকার উন্নতি করতে চাই। এলাকার উন্নতি মানে হচ্ছে রাস্তাঘাট, ব্রিজ কালভার্ট, হাট বাজার, মসজিদ মাদ্রাসা, মন্দির, শ্মশান, এগুলো করার মধ্য দিয়ে আমি, এবং কৃষি শিল্প স্থাপন, এই ক্ষুদ্র কুটির শিল্প স্থাপন, মানুষের স্বাস্থ্য, শিক্ষা, এগুলোর সম্প্রসারণের মধ্য দিয়ে আমি এই মানুষের কল্যাণের জন্য কাজ করতে চাই। আরেকটি হচ্ছে, আমি স্পষ্ট করেই বলি, যারা আওয়ামী লীগের আমলে বিভিন্ন সময় নির্যাতিত হয়েছেন, বিএনপি এবং জামাত সহ যারা নির্যাতিত হয়েছেন, নিপীড়িত হয়েছেন, অত্যাচারিত হয়েছেন, তাদের সবাইকে অর্থনৈতিকভাবে পুনর্বাসন করার দায়িত্ব, নৈতিক দায়িত্ব আমাদের, তাদের পাশে দাঁড়ানোর দায়িত্ব আমাদের। এটি বেছে বেছে বিএনপির লোক দেখে করব না। জামাতরাও অত্যাচারিত হয়েছে, তাদেরও পাশে দাঁড়াবে বিএনপি। যারা আওয়ামী লীগ সরকারের দ্বারা অত্যাচারিত হয়েছে, সবার পাশে বিএনপি থাকবে। এবং আমি তো স্পষ্ট করে বলি, আমি 100% সৎ একজন মানুষ, আমার শরীরে এক বিন্দু হারাম রক্ত প্রবাহিত নয়। আমি সারা জীবন কোন মানুষের জ্ঞানত কোনো খারাপ জ্ঞানত কোনো ক্ষতি করি নাই এবং কারো ক্ষতির চিন্তা করি নাই। এবং আমি, যদি আপনারা আমাকে দায়িত্ব দেন, এই এলাকার মানুষের প্রতিনিধি হিসেবে দায়িত্ব দেন, তাহলে আমি নিজে কোনো অপকর্ম করব না এবং কাউকে, শুধু আমার দল নয়, কাউকে কোনো অপকর্ম আমি করতে দেব না। জনগণের সম্পদ 100% না হলেও 100% পৃথিবীতে কোনো কিছুই হয় না। অন্তত পক্ষে 90% জনগণের সম্পদ জনগণের জন্য ব্যয় করা হবে। এভাবেই আমরা এই সাদুল্লাহপুরকে অনগ্রসর থেকে অগ্রসর এলাকায় পরিণত করব। এবং আমাকে আপনারা আপনার বিশ্বাসের মধ্যে রাখবেন, ভালোবাসার মধ্যে রাখবেন, আস্থার মধ্যে রাখবেন। আমি আমার জীবনের শেষ পর্যায়ে উপনীত হয়েছি। আমি জানি না কতদিন বেঁচে থাকবো, কিন্তু এই বাকি জীবন আপনারা যদি চান, আপনাদের জন্য আমি উৎসর্গ করতে রাজি আছি। এবং সেজন্য আপনাদের কাছে এসেছি, আপনাদের কাছে দোয়া চাই, আপনাদের ভালোবাসা চাই, আপনাদের আস্থায় বিশ্বাসের মধ্যে থাকতে চাই, আপনাদের অন্তরের মধ্যে থাকতে চাই। এখানে যারা উপস্থিত আছেন, আপনাদের দায়িত্ব হবে আমার এই কথাগুলো, যেটা মনোযোগ দিয়ে আমি দেখেছি আপনারা মনোযোগ দিয়ে শুনেছেন, এই কথাগুলো সবার কাছে, সবার আগে গিয়ে বাড়িতে বলবেন, পাড়ায় বলবেন, মহল্লায় বলবেন, গ্রামে বলবেন। এই মানুষটাকে ভালোবাসা যায়, এই মানুষকে বিশ্বাস করা যায়, এই মানুষের উপর আস্থা রাখা যায়। এই মানুষের মধ্যে কোনো ভণ্ডামি নাই, এই মানুষের মধ্যে কোনো মুনাফিকি নাই, তার অন্তরের কথা আর বাইরের কথা এক কথা। এটা কি আপনাদের কাছে মনে হয়? আপনাকে আমার জন্য দোয়া করতে রাজি আছে? তাহলে একটু হাত তুলে দেখান। যারা অন্তর দিয়ে দোয়া করতে চান, তাহলে 2 হাত তুলে দেখান। এবং ইনশাআল্লাহ এতগুলো হাতের মধ্যে অনেক পুণ্যবান মানুষের হাত আছে, এবং আপনাদের সেই ভালোবাসায় আগামীতে ইনশাআল্লাহ আপনাদের প্রতিনিধি হিসাবে আপনাদের পাশে থেকে আমার বাকি জীবন উৎসর্গ করব। আরেকটি দোয়া চাই, একজন মুসলমান হিসেবে এটি প্রত্যেকটা মানুষ চায় ইমানের সাথে মৃত্যুবরণ করতে, ভালো মুসলমান হয়ে। আপনারা সেই দোয়াটাও আপনারা একই সঙ্গে করবেন, আমি যেন একজন ভালো মুসলমান হিসেবে জীবনে মেলা জ্ঞাত সারে অজ্ঞাত সারে আমরা সবাই অনেক পাপ করেছি নিজকে, এবং সেই পাপ মুক্তির জন্য ইমানের সাথে মৃত্যুবরণ করাটা খুব জরুরি। এবং সেটা করার মধ্য দিয়ে কিছু জীবন পাপের জন্য শাস্তি ভোগ করে
বেহেশতে যেতে পারবো তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ওই পাওয়াটুকু শাস্তিটুকু মেনে নিয়েই আপনাদের কাছে দোয়া চাচ্ছি, যাতে করে বেহেশতের টিকিট আমরা বিক্রি করতে পারছি না। এই হচ্ছে আমাদের জন্য একটা প্রধান দুর্বলতা, যে আমরা বেহেশতের টিকিট বিক্রি করতে পারছি না। আমি বেহেশতের একটা টিকিট কিনতে চাই। আপনাদের কাছে অনুরোধ রইল যে যদি কেউ বেহেশতের টিকিট পান এবং 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 সেটা যদি একটু উচ্চ মূল্যে আমার কাছে আপনারা বিক্রি করতে পারেন, আপনি যে দামে কিনেছেন তার চাইতে উচ্চ মূল্যে ডবল দামে আমি বিক্রি করলে আমি কিনবো। এই কথা বলে আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন, আমাদের এলাকাবাসীকে হেফাজত করুন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা সবাই মিলে, আমরা যে দলই করি না কেন, আমরা সবাই মিলে একসাথে আমরা শান্তিপূর্ণভাবে বসবাস করব। আমরা সাদুল্লাহপুরকে হিংসার বীজ বাষ্প আমরা ছড়াতে দিতে চাই না। আমরা সংঘাতের রাজনীতি চাই না, আমরা হিংসা বিদ্বেষের রাজনীতি চাই না, আমরা এই গীবতের রাজনীতি চাই না। আমরা সম্প্রীতির রাজনীতি চাই, সৌহার্দ্যের রাজনীতি চাই। আর হিন্দু সম্প্রদায়ের উদ্দেশ্যে বলি, বিএনপি একমাত্র দল যেখানে সকল ধর্মের, সকল মতের, সকল পথের মানুষেরা নিরাপদ থাকবে, বাংলাদেশ নিরাপদ থাকবে, স্বাধীনতা সার্বভৌমত্ব নিরাপদ থাকবে। সেই কারণে আপনাদের ভালোবাসার দল বিএনপি হবে, আর আপনাদের ভালোবাসার মানুষ আমি হতে চাই। সবাইকে অসংখ্য ধন্যবাদ। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ। আজকের এই অনুষ্ঠানের মধ্যমণি, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যের পরে এই পর্যায়ে দোয়া হবে। আপনারা যেখানে